স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, কানামাছি কিংবা মোরগ লড়াইয়ের মতন গ্রামীণ খেলাগুলোর নাম শেষবার আপনি কবে মনে করতে পেরেছেন? বাস্তবতার ভিড়ে আর বিদেশি খেলার প্রভাবে হারিয়েই যেতে বসেছে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, যেগুলো খেলতে লাগে না কোনো উপকরণ, তবুও এই খেলাগুলো আমাদের কাছে সবচেয়ে উপেক্ষিত। গ্রামীণ বাংলার হারিয়ে যেতে বসা সেসব খেলা নিয়ে পল্টন ময়দানে হয়ে গেল কিউট বৈশাখী ক্রীড়া উৎসব। শেখ আশিকের রিপোর্টে বিস্তারিত। দুজন বয়স্ক নারী পুরুষ মারামারি করছেন লাঠি দিয়ে, অথচ কেউ ঠেকাতেই আসছে না। এদিকে আবার একজনের হাতে বাঁশ, অন্যজনের হাতে মস্ত বড় দা। পাশে একদল লোক আবার যে যাকে পারছে লাঠি দিয়ে আক্রমণ করছে। হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে এই আয়োজন কিউট বৈশাখী ক্রীড়া উৎসব 1433। হারিয়ে যেতে বসা হরেক গ্রামীণ খেলা নিয়ে পয়লা বৈশাখের আয়োজন রাজধানীর পল্টন ময়দানে, যেখানে দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, কানামাছি, বৌচি কিংবা জব্বরের বলি খেলা সহ নানা গ্রামীণ খেলার আয়োজন হয়েছে। এখন আমরা চেষ্টা করেছি পুরো বাংলাদেশের আবহমান বাংলার যে খেলাধুলাগুলো আছে, যেগুলো হারিয়ে যাওয়ার পথে, সেগুলোকে একটা ছোট্ট বাংলাদেশে পরিণত করা। আয়োজনের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রচন্ড রোদের মাঝেও তিনি প্রতিটা ইভেন্টের খেলোয়াড়দের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন। পিছিয়ে পড়া ইভেন্টগুলোর খেলোয়াড়দের দিয়েছেন সহায়তার আশ্বাস আর ঘোষণা দিয়েছেন আগামী বছর থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় পয়লা বৈশাখে হবে এমন আয়োজন। হয়তোবা আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু এটির পেছনে আরো বৃহৎ অংশ রয়েছে যেটি এখনো আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি, যেটির ভিতরে আমাদের এই গ্রামীণ খেলাধুলাগুলোকেও আমরা সমান গুরুত্ব দিয়েছি। আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। তাদের ইভেন্টগুলো যেন আগে শুরু হয় সেদিকেও নজর ছিল আয়োজকদের। এই উৎসব মনে করিয়ে দিচ্ছে শৈশবের হরেক স্মৃতিকে। দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি সহ কত শত গ্রামীণ খেলা সবেরই মঞ্চায়ন হয়েছে এখানে, যা সবাইকে নিয়ে গেছে সেই সোনালী শৈশবে। নিশ্চয়ই প্রতি বছর এমন আয়োজন থাকবে অব্যাহত। শেখ আশিক, 71, ঢাকা। নতুন বছরে নতুনের যাত্রায় ভিন্নভাবে বর্ষবরণ করলেন বাংলার ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। লম্বা সময় ফুটবলের সঙ্গে থাকতে গিয়ে আদিবাসী সংস্কৃতির চেয়েও এখন যার কাছে বাংলা সংস্কৃতি অনেক বেশি প্রিয়। পান্তাটা পছন্দ না হলেও ইলিশে বড্ড লোভ ঋতুর। নতুন বছরের লক্ষ্য একটাই, সাফের হ্যাট্রিক শিরোপা জিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নামটা সেভাবেই লেপ্টে দেয়া। তবে প্রতিশ্রুত সেই বাড়ি বুঝে পাওয়া সহ প্রধানমন্ত্রীর কাছে ফুটবলের জন্য ভালো একটা মাঠও নতুন বছরে তার প্রত্যাশার ঝুলিতে আছে। নববর্ষে ঋতুপর্ণার গল্প শুনেছেন তাজিন খন্দকার। বিজু থেকে বৈশাখ, এক নববর্ষের নানা রূপ। বৈশাখের তপ্ত রোদকে ছাপিয়ে এক চিলতে মিষ্টি হাওয়া, গাছের পাতার ফাঁক গলে আসা আলোর ঝিলিক যেন আজ এক বিশেষ নক্ষত্রের বর্ষবরণের কথাই বলছে। তিনি লাল সবুজে পোস্টার গার্ল, মাঠের গতিদানব ঋতুপর্ণা চাকমা। আদিবাসী সংস্কৃতির শেকড়ে বেড়ে উঠলেও আজ যেন বাঙালির নববর্ষে নিজেকে খুঁজে পান তিনি, যার জীবনের সিংহভাগ কাটে বুট, জুতো আর সবুজ ঘাসের ক্যাম্পে। তার কাছে এবারের বৈশাখটা যে একটু বেশি মায়াবী। দেশের মাটিতে বর্ষবরণ এ যেন ঋতুর জীবনের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায়। এটাই প্রথম পয়লা বৈশাখ পালন করা, পার্কে এসে একটু হাঁটাহাঁটি করতেছি, পরিবেশ দেখতেছি, ভালো লাগতেছে। এটা আমার মনে বেস্ট মেমোরি হয়ে থাকবে। 8 বছর বয়স থেকে স্ট্রাগল করতেছি, কষ্ট করতেছি, ফুটবলের সাথেই আছি, যার কারণে আমি এসব উৎসব আনন্দ খুব কমই উপভোগ করেছি। আর নববর্ষের দিনে কখনো এসব সাজুগুজু করে কোথাও ঘুরতে যাওয়া, পালন করা হয়নি। এ প্রথম আপনাকে একটু নববর্ষের লুক নিয়ে আসছি। ইলিশের সুবাসী বাঙালিয়ানা উৎসবের পাতে পান্তা ইলিশের চিরচেনা রসায়ন। পান্তাতে খুব একটা টান না থাকলেও রূপালী ইলিশের স্বাদটা যে ঋতুর চাই। পাহাড়ের কৃষ্টির চেয়ে এখন বাংলা সংস্কৃতি তার কাছে পরম আপন। তাই তো আজ নিজেকে সাজিয়েছেন একেবারেই ভিন্ন আঙ্গিকে বাঙালিয়ানার সাজে। পান্তা একদম পছন্দ না আমার। আই ডোন্ট লাইক পান্তা। আর ইলিশের ব্যাপারে যদি জানতে চাই, ইলিশ ভালো লাগে, বাট পান্তা ভাত আই ডোন্ট লাইক। ওকে, দেন গরম ভাতের সঙ্গে ট্রাই করেছেন কি কোনো পহেলা বৈশাখে? হ্যাঁ, আজকে আমাদের
সরিষা ইলিশ দিয়ে আমরা লাঞ্চ করেছি। লক্ষ্য যখন অদম্য, দক্ষিণ এশিয়া নতুন বছরের নতুন সূর্য এক নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে। ঋতুর চোখ এখন স্থির সেই লক্ষ্যের দিকেই। মাসখানেক বাদেই সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাট্রিক শিরোপা জয়ের অগ্নি পরীক্ষা। সেই রণক্ষেত্রে নামতে ঋতু এখন অল সেট। প্রত্যাশা তো একটাই, দক্ষিণ এশিয়ার ফুটবল সাম্রাজ্যে বাংলাদেশের রাজত্ব অক্ষয় রাখা। নতুন বছরে আমাদের নতুন যাত্রা শুরু হবে। সাফ নিয়ে আসলে আমরা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে তো হ্যাট্রিক চ্যাম্পিয়ন, তো সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। সাফল্যের সোনালী আভার আড়ালেও যে এক বিষণ্ণ আক্ষেপ প্রতিনিয়ত পোড়ায় ঋতুপর্ণাকে। দুইবার সাফ জয়ের স্বীকৃতি হিসেবে মিলেছিল এক টুকরো সুখের নীড়ের প্রতিশ্রুতি, কিন্তু সময় বয়ে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজও অধরা। আশ্বাসের চোরাবালিতেই আটকে থাকা ঋতুর স্বপ্ন নতুন বছরে মিলবে সেই কাঙ্ক্ষিত ঘর। একই সাথে ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রীর কাছে তার আর্জি, নারী ফুটবলারদের জন্য আধুনিক জিমনেশিয়াম সহ ফ্যাসিলিটিস নিশ্চিত করা আর ফুটবলের জন্য ডেডিকেটেড একটা মাঠ। আপনি একটা ভালো রেজাল্ট করতেছেন, কেউ যদি আপনাকে একটা ওই ভালো রেজাল্ট এর জন্য আপনাকে একটা কেউ উপহার দিল, একটা মিথ্যা আশ্বাস দিল, আপনি যে এক্সাইটেড যে ওই পুরস্কারটা পাওয়ার জন্য, দিন শেষে আপনি পেলেন না, তখন আপনার ফিলিংসটা কেমন হবে বলেন? আমারও এমন ফিলিংস হয়। হ্যাঁ, আমি তো চাই যে আমাকে যা প্রত্যাশা দেওয়া হয়েছে, যা কিছু, এগুলা যেন নতুন বছরে কমপ্লিট হয়। এটা হলে আমার জন্য ভালো হবে। আকাশ ছোঁয়ার সাহস, বাংলার দিগন্তে জলজলে এই নক্ষত্রের স্বপ্ন কেবল দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ না, তার দৃষ্টি এখন সীমানা ছাড়িয়ে আকাশ ছোঁয়ার। শুধু এশীয় মঞ্চে নয়, ঋতুপর্ণার স্বপ্ন দেখেন বিশ্বজয়ের, যেখানে পৃথিবীর বুকে সগৌরবে উড়বে বাংলাদেশের লাল সবুজের পতাকা। তাজিন খন্দকার, ৭১, ঢাকা। নতুনকে বরণের উৎসব মানেই ভিন্ন আমেজ, তবে কারো কারো কাছে বর্ষবরণ যে শুধুই বৈশাখের আমেজে পূর্ণ না, নতুন সম্পর্কের বাঁধনে জড়ানো। বলছিলাম বাংলা নববর্ষে মাতৃত্বের স্বাদ পাওয়া শুটার কামরুন নাহার কলির কথা। নতুন বছরে মা হওয়ার মাধ্যমে নিজেকে একজন অ্যাথলিট হিসেবে আরও শক্তিশালী রূপে আবিষ্কার করেছেন তিনি। বন্দুকের নল থেকে মাতৃত্বের মমতা এখন কলিপূর্ণ। সন্তানের আগমন ঘিরে নিজের পেশাদার ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করাই এখন প্রধান লক্ষ্য। নববর্ষে কলির মাতৃত্বের স্বাদ পাওয়ার এই গল্প তুলে এনেছেন তাজিন খন্দকার। নতুন বছর, নতুন সব মুহূর্ত, সব নতুনের আগমন। আর সেই নতুনের আগমনে কত শত সম্পর্কের যে আমাদের জন্ম হয়। যে হাতে বন্দুক পিস্তল ধরে অভ্যস্ত, সেই হাতেই এখন নিজের সন্তানকে জড়িয়ে ধরে নতুন সব মুহূর্তের অনুভূতি উপভোগ করা। অনুভূতি তো আর লাখ টাকায়ও কেনা যায় না। আমরা এমন এক জুটিকে আজ পেয়েছি যারা এই নতুন বছরে পহেলা বৈশাখের দিনেই মাতৃত্ব এবং পিতৃত্বের স্বাদ পেয়েছেন। কথা বলছিলাম শুটার কলির ব্যাপারে। আমরা কথা বলবো তার নতুন বছরে মা হওয়ার যে অনুভূতি এবং শুটিংয়ের যাত্রায় মা হওয়ার এই নতুন সম্পর্ক নিয়ে আসলে তিনি কেমন কাটাচ্ছেন দিন এবং নতুন বছরে এই মাতৃত্বের স্বাদ আসলে কেমন উপভোগ করছেন সেসব নিয়েই। কলি আপু, কেমন আছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। নতুন বছরে আপনি আসলে মাতৃত্বের স্বাদটা পেয়েছেন। এই স্বাদটা নিশ্চয়ই অন্য যে কোনো নববর্ষের চেয়ে বা অন্য যে কোনো বর্ষবরণের চেয়ে অনেকখানি স্পেশাল। হ্যাঁ, আসলেই আমি বলবো যে আমরা যারা বাঙালি আছি, বাঙালিদের জন্য নববর্ষটা মানে একটা অন্যরকম উৎসব। এটা কোনো ধর্মের না, এটা বাঙালির সবার উৎসব। সেক্ষেত্রে আমি সবসময় দেখি, ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে বাংলাদেশে নববর্ষটা মানুষ খুব আনন্দ নিয়ে উদযাপন করে। সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আনন্দ নিয়ে উদযাপন করে। তো সেটা তো আনন্দের একটা জায়গা, কিন্তু একজন নারী হিসেবে আমার জীবনে বৈশাখ একটা অন্যরকম আনন্দের জায়গা। যার কারণ আমি গত বছর 13ই এপ্রিল প্রথম মা হয়েছি। মানে 13ই এপ্রিল দুপুর 1:15টার দিকে আমার বেবিটা ডেলিভারি হয়। 14ই এপ্রিল পহেলা বৈশাখ, তখন আমি আমার বাচ্চাটাকে মানে ঠিকমতো অনুভব করতে পারছিলাম। যখন নাকি আমার অ্যানেস্থেসিয়াটা একটু কমে আসলো বডিতে, বাচ্চাটাকে প্রথমবার কোলে নেওয়া বা ওকে ফিড করানো, ওকে জড়িয়ে ধরে একটু আদর করা, আলিঙ্গন করা,
তো বলবো যে বৈশাখের সাথে তো আমাদের একটা অন্যরকম ভালোবাসা আছে, কিন্তু এই বৈশাখের দিনে প্রথমবার বাচ্চাকে আদর করা, মা হওয়া, মায়ের দায়িত্ব বুঝে নেওয়া, একটা বাচ্চাকে নিজের করে আপন করে পাওয়া, প্রথমবার মা হওয়া, এইটা বৈশাখের সাথে ওতপ্রোতভাবে যে জড়িত হয়ে গেল, আমার এই বৈশাখের আনন্দটা এই মা হওয়ার সাথে বেশি আরো বেড়ে গেল বলবো। লাস্ট একটা বছর মা হিসেবে আপনার আসলে কেমন কেটেছে? মা হিসেবে আমারই একটা বছর বলবো যে মমতার দিক থেকে, অনুভূতির দিক থেকে অসম্ভব সুন্দর কেটেছে। আসলে মা কি জিনিস, মমতা কি জিনিস, বা আমরা ছোট থেকে মায়ের আদরে যে বড় হয়েছে, মায়েরা কেন এত দুশ্চিন্তা করতো আমাদেরকে নিয়ে, মায়েরা কেন শাসন করতো, বা মায়েরা কেন সবসময় এত ওভার প্রোটেক্টিভ মুডে কেন থাকতো, এই এক বছরে এটা আমি খুব ভালোভাবে ফিল করেছি। গতকালই আমার বাচ্চাটার 1 ইয়ার বার্থডে সেলিব্রেট করলাম। তো এই একটা বছরে মা হিসেবে আমার জীবনটা একদম পাল্টে গিয়েছে। আমি খুব স্ট্রং ছিলাম। আর আগে যেমন মনে হতো যে আমার একটা কিছু করতে হবে, আমার একটা দেশের জন্য পদক আনতে হবে, এখন আমার একটা মনে এরকম স্বপ্ন কাজ করে যে নিজের পরিচয়টা এমনভাবে তৈরি করতে হবে যাতে আমার সন্তান মায়ের পরিচয় নিয়ে গর্ব করে। মেয়ে হিসেবে যতটুকু নারীরা শক্তিশালী, মা হিসেবে তার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। মা হিসেবে তার অদম্য ইচ্ছাটা বেশি থাকে, তার সেই সব কিছু ছাপিয়ে দিয়ে যেটা লক্ষ্য সেটা অর্জন করার পিছনে দৌড়ের যে স্পিরিটটা থাকে সেটা অন্য সময় ছিল না। মা হওয়ার পর যেটা ফিল করছি। নতুন বছরকে বরণ করছেন নতুন একটা হৃদয়ের একটা নতুন টান দিয়ে। আসলে পয়লা বৈশাখ আমার কাছে সবসময় খুবই একটা আনন্দের ছিল, কিন্তু গত বছর থেকে আমার আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। কারণ এখন থেকে প্রতিটা বছর যখন পয়লা বৈশাখ আসবে, আমার কাছে মনে হবে পয়লা বৈশাখের আগের দিন আমার বেবিটা পৃথিবীতে এসেছিল। প্রথম বাবা হওয়ার যে স্বাদটা আমি পেয়েছি সেটা এই পয়লা বৈশাখেই। সো আমার মনে করি আজকে থেকে ফিউচারে যতবার পয়লা বৈশাখ আসবে প্রতিবারই আমাকে নতুন করে এই ফিলটা দিবে যে এই বৈশাখেই প্রথম আমি বাবা হয়েছিলাম। প্রথমবারের মতো একসঙ্গে জুটি হিসেবে পয়লা বৈশাখ পালন করেছেন, সেই পয়লা বৈশাখটা কেমন ছিল? উদযাপন করার মতো বলবো যে 2টা বছর পরে এই প্রথম একটা পয়লা বৈশাখ আসলো যখন আমরা জুটি হিসেবে একটু উদযাপন করার জন্য সেজেগুজে একটু বের হয়েছি, উদযাপন করছি, আনন্দ করছি। আমাদের প্রত্যাশা থাকবে যে আপনি মা হিসেবে মা হয়ে এই নতুন বছরকে বরণ করে আপনাদের সামনের বছরগুলো আরো সুন্দর কাটুক আপনাদের সন্তানকে নিয়ে, এবং আপনাদের শুটিংয়ের জার্নি দুইজনের একসঙ্গে অনেক ভালো কাটুক। দর্শক, যেই হাতে পিস্তল বা বন্দুক ধরে নতুন একটা জার্নি শুরু করেছেন মা হিসেবে, সেই হাতে নিজের সন্তানকে বড় করে নিজের সন্তানকেও আসলে সেই অ্যাথলিট হিসেবে দেখার প্রত্যাশাটা কিন্তু আমার পাশে যে জুটি বসে আছেন কলি এবং তার হাজব্যান্ড, তাদের দুইজনের আছে। আমরাও প্রত্যাশা করব যে এই যাত্রায় যাতে নতুন বছরকে বরণ করে নতুন বছরের এই আনন্দকে উদযাপন করে তাদের আগামীর দিনগুলো যাতে অনেক ভালো কাটে। তাজিন খন্দকার, ৭১, ঢাকা। দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড, কিন্তু সেটা নিয়ে একদমই ভাবনা নেই বাংলাদেশের। 2027 বিশ্বকাপ মাথায় রেখেই কিউইদের বিপক্ষে প্রস্তুতি নিতে চায় টাইগাররা। সেই ভাবনা থেকেই প্লাসিড উইকেট হবে এই সিরিজে, নিশ্চিত করেছেন ক্রিকঅপস ইনচার্জ শাহরিয়ার নাফিস। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। নিজে ওপেনার ছিলেন শাহরিয়ার নাফিসকে, তাই বর্তমান দলের অনেক ওপেনারই ভালো মেন্টর মানেন। ছোটখাটো দুর্বলতা সারাতে ছুটে আসেন, পরামর্শ নেন। সাইফ হাসানকেও কিছু একটা টোটকা দিলেন, পিঠ চাপড়ে বাহবা বললেন। কারণ প্র্যাকটিস ম্যাচে সাইফ 138 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাইফরা কি পছন্দের উইকেট পাবেন মিরপুরে, সেটা নিয়ে ছোটখাটো একটা মিটিং চিফ সিলেক্টর হাবিবুল বাশার, হেড কোচ ফিল সিমন্স, কিউরেটর টনি হ্যামিং আর শাহরিয়ার নাফিসের। ক্রিকঅপস ইনচার্জ সুখবরই দিলেন ব্যাটারদের জন্য। যেহেতু ক্রিকঅপসে আছেন ইনচার্জ হিসেবে নাফিস ভাই, যেটা জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে যেহেতু 2027 বিশ্বকাপ আছে, সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়ে, নামিবিয়ার কন্ডিশনে খেলা হবে, সো কি ধরনের কন্ডিশনে আসলে এবারের সিরিজটা হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে? আপনারা কি সেই 2027 বিশ্বকাপের কথা সামনে রেখে ওই ধরনের উইকেটেই ট্রাই করবেন কিনা এবারও? দেখুন, আমরা যদি 2023-এর পরের থেকে 24, 25, 26 সাল চলছে, আমরা কিন্তু একটা খুব ফিক্সড প্যাটার্ন দেখতে পাচ্ছি উইকেটের। আমাদের টিম ম্যানেজমেন্ট, আমাদের প্লেয়াররা, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
এখন কিন্তু খুবই প্লাসিড উইকেটে খেলছে, ওয়েদার ইটস এ টেস্ট ম্যাচ অর ওয়ান ডে ম্যাচ বা টি-20 ম্যাচ। আমরা কিন্তু ভালো উইকেটে গ্লোবাল টুর্নামেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী উইকেটগুলো প্রিপেয়ার করার চেষ্টা করছি, সো দ্যাট আমাদের সমালোচনা অনেক সময় ছিল যে আমরা হোমে খুব ভালো খেলছি, বাট গ্লোবাল সার্কিটে গিয়ে আমাদের ওই পারফরমেন্সের রিফ্লেকশনটা দেখা যাচ্ছে না। গত 2-3 বছরের ধারাবাহিকতায় আমার ধারণা উইকেট খুবই প্লাসিড হবে, যেখানে ব্যাটসম্যানরা ভালো রান করতে পারবে। প্লাসিড উইকেটে পরীক্ষায় পড়তে পারে টাইগার বোলিং ডিপার্টমেন্ট, যদিও খুব একটা ভাবনা নেই শাহরিয়ার নাফিসের। তাকে নির্ভর রাখছে বোলারদের সাম্প্রতিক পারফরম্যান্স। কোথায় খেলা, কোন কন্ডিশনে খেলা, এটার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের রেজাল্টটা আমাদের ওদিকে পজিটিভভাবে আসা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ টিম বেশ ফোকাসড আছে এবং তারা জানে তাদের সামনে কী করতে হবে। নিউজিল্যান্ড টিমকে নিয়ে হয়তো তারা খুব বেশি চিন্তা করবে না, তারা তাদের নিজেদের রেজাল্টটা নিয়ে খুব বেশি মাত্রায় চিন্তা করবে এবং ওই রেজাল্টটা জাতির জন্য অ্যাচিভ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। কিউইরা ঢাকায় পা রেখেছে বর্তমান দলটার ক্রিকেটারদের চেনা দায়। মূল দলের সবাই ব্যস্ত আইপিএল পিএসএল নিয়ে। এই দলটার বিপক্ষে মিরাজদের তো জেতার কথা হেসে খেলে। আর যে বোলার স্কিলফুল সেই ভালো করছে, এবং আপনি যদি বাংলাদেশ বোলারদের ট্র্যাক রেকর্ড দেখেন তারা কিন্তু দেশের মাটিতে খুব ভালো পারফরমেন্স করছে। আগে একটা সমালোচনা উইকেট থেকে আমরা অনেক বেশি হয়তো হেল্প পেয়েছি, গত 2 বছর ধরে কিন্তু আমরা উইকেট থেকে বোলাররা সেরকম হেল্প পাচ্ছে না, কিন্তু আমাদের বোলাররা আলহামদুলিল্লাহ যেহেতু স্কিলফুল তারা কিন্তু উইকেট থেকে সেই সুবিধাটা নিয়ে নিতে পারছে। তো আমরা আশা করি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে। নাহিয়ান বিন জসিম, ৭১। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।